রাত তখন 11:40 শানি, আশিক, জিসান নামের তিনজন যুবক মদের আড্ডা থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এর মধ্যেই হঠাৎ করেই তারা সামনে দেখতে পায় কে যেন রাস্তার ঠিক মাঝে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক, বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। জিসান একটু এগিয়ে যেয়ে আগন্তুকের বাইরের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না। এটা দেখে সানি বাইক থেকে নেমে আগন্তুকের সামনে যেয়ে দাঁড়ায়। তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে থাকে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন? সামনে দেখে সর। এখন কোনো ঝামেলা করব না, মাথা ঠান্ডা আছে, গরম করতে চাই না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে এমন সময় আগন্তুক জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে চলে যাস কেন? এসেছিলাম তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করবো আমরা? সর সামনে থেকে, এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। এই কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে, রাতের আগন্তুক তো শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, রাব্বির মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথাটা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। এবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায়। জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? হাত দিয়েছি বলে ওই শালী ব্যবসার জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুকের যেন কথাটা সহ্য হয় না, তাই সে আবারও বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটা বল। সানি বুক ফুলিয়ে সামনের দিকে এগুতে এগুতে বলে, আমি দিয়েছি হাত প্রথমে, কি করবি কর, দেখি সাহস কত তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুক তার পিছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না। পরিবেশটা এখন বেশ থমথমে, চারপাশে পিনপিন নীরবতা। দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো চারিপাশ ভরে গেছে, কারোর মুখে কোনো কথা নেই। আগন্তুক এবার বেশ জোরেই বলে, কেন তোরা রাব্বির মায়ের সাথে এমন করেছিস? জিসান ভয় ভয় বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু শালি আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর ওই ব্যবসা মাগির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিনকার কাস্টমার ছিলি? কথাটা জিসান বলা মাত্র একটা গুলির শব্দ হয়। এবার আর কারো পায়ে গুলিটা লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পিছন থেকে গান বের করে আগন্তুককে গুলি করতে যাবে। এর আগেই পরপর দুইটা গুলি করার শব্দ হয়। 100°C তাপমাত্রার দুইটা বুলেট চেয়ে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথা বলে, সানি, তুই পালিয়ে যা, এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খোঁড়াতে খোঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিচ্ছেন কেন? আমাকে ছেড়ে দেন ভাই। কথাটা বলে জোরে জোরে কান্না করতে থাকে। এই কথা শুনে আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অসন্ত শহরের সন্ত মাইন্ড গেমার। তোদের কিভাবে ছেড়ে দিই বল? কাজ, সেটা ছোট হোক কিংবা বড়, তার সম্মান করতে হবে। ছোট কাজ থেকেই মানুষের জীবন যাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক, তার নাই বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে। আমি এই শহর থেকে চলে যাব, আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুক সানির দিকে রিভলভারটা তাক করে যেন ট্রিগারটাই চাপ দিলেই গরম বুলেটে সানির কপালটা ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট না করেই হুট করেই আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয়। কোনো মতে এক পায়ের উপর ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলতে থাকে, শত্রুকে কখনো সামনে রেখে বেশিক্ষণ কথা বলবি না, এতে তোরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই রাজা। শোন, এতক্ষণ কান্ডাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা, মাথাটাকে একটু চাপ মুক্ত করা। তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে।
কথাটা বলে সানি আগন্তুকের মাথায় তাক করে, কিন্তু অবাক করার বিষয় আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে, কিরে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি? আগন্তুকটা ঠোঁটের কোণায় হাসি রেখে বলে, শোন, তোকে একটা কথা বলি। বুদ্ধিমানেরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে না। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। তেমনি তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো। সানি আর সময় নষ্ট করতে চায় না, তাই সে টিকারের চাপ দেয়, কিন্তু কোনো গুলির বের হলো না। 2-3 বার চাপ দিচ্ছে, কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেমার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এইখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। পিস্তল কোনো বুলেট নেই, আমি আগে থেকেই বের করে নিয়েছি। জানতাম তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুকটা নিচের থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বুট থেকে একটা গান বের করে পরপর 4টা গুলি করে। গরম বুলেটে সানির কপালটা ভেদ করে বেরিয়ে আসে, আর 3টা বুলেট তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে জোনাকি পোকারা নিভু নিভু করে চলছে। হিমেল হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে, কিন্তু চারিপাশে রক্তের গন্ধে মমা করছে। পরিবেশটার সাথে রক্তটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তায় কুকুরগুলো লাশগুলো খুবড়ে খুবড়ে খাবে। আগন্তুকটা মুখের সিগারেটটা ফেলে বাইকে এসে বসে আর নিস্তব্ধ আধারে মিলিয়ে যায়। শহীদুল্লাহ হলের পাশ থেকে 3টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ 3টিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য, তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে, এই হত্যাকাণ্ডটির তদন্ত চালাবে। সুনীল দাস ও তার দলের কিছু সদস্য। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি, আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তার অনেকেই রাফিকে দেখে বলছে মনে হয় পাগল হয়ে গেছে। রাফি মনে মনে বলতে থাকে, রাব্বির মার সাথে জোরাজুরি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছে না সুনীল দাস। প্রফেশনালের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার, যিনি কিনা সবাইকে ব্যবহার করে নিজে মাইন্ড গেম খেলে। কিন্তু কিছুদিন যাবৎ ধরে শহরের এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তুকের আগমন ঘটেছে শহরে, যার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছেন তিনি নিজেই। বর্তমানের খুনগুলার ধরন ভিন্ন হলেও খুনি একজনই। কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যেটা দেখে বোঝা যায় যে এর আগের খুনটাও সেই করেছে। কে এই খুনি, কেনই বা সে এমন করে খুন করছে, একেবারেই ভেবেই পাচ্ছেন না সুনীল সাহেব। স্যার, ময়না তদন্তের রিপোর্ট চলে এসেছে। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের। তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। রিপোর্টে আসছে খুন যে করেছে সে ভিকটিমদের থেকে কিছু দূরত্ব রেখে গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ পান করেছিল। রিপোর্টে এর বেশি আর কিছু লেখা নেই, কিন্তু কিছুদিনের মধ্যেই শহরে অনেক কিছুই হয়ে গেছে। সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নয়, তিনি চায় খুনির সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু তিনি এখনো বুঝে উঠতে পারছেন না যে কে আসল খুনি। গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের কড়া নির্দেশে যে সমস্ত ভার্সিটিগুলোতে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিতে। রাফি ভার্সিটিতে এসে সোজা যে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে খালি হাতে আসে রাব্বি আসে। এসে রাফির পাশে বসে। রাফি লক্ষ্য করিল আজকে রাব্বির চেহারায় অন্য দিনের চেয়ে অধিক হাসি ফুটে উঠেছে। রাফি শব্দ করে কাশলেই তার দিকে রাব্বি সন্দেহের দৃষ্টিতে তাকায়। রাফি সেটা বুঝতে পেরে বলে, কিরে, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখিস? কই কিছু না তো। মনে হয় তো সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? তেমন কিছু না। গতকাল যখন তোমাকে বলছিলাম ওরা 3জন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তখন তুমি বলেছিলে তারা কেউ বাঁচবে না। ঠিক তাই হলো, ওরা 3জনের একজনও বেঁচে নেই। তো এজন্যই আমার দিকে এভাবে তাকিয়ে থাকবি? দেখতেছি। আমাকে দেখে তোর কেমন মনে হয়? আমি তোমার চেহারা দেখে মনে হয় তুমি একটা মুরগি কাটতে গেলেও তোমার হাত কাঁপবে। কথাটা বলে রাব্বি হি হি করে হাসতে থাকে। তবে আমার মনে একটা প্রশ্ন, যে কে এই খুনগুলো করেছে তাকে তো আবার ধন্যবাদ দিতে হবে। রাফি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে। স্যার ক্লাস করাচ্ছিল। হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত,
তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন? ক্লাসে অনেকেই একে অপরের দিকে চাওয়াচাই করছে। কি হতে পারে উত্তর? প্রথম বেঞ্চ থেকে সবারই একই উত্তর, তারা কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের জবাব তার কাছে আছে। সে মুহূর্তে দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। স্যার রেগে বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব, নাকি এমনই ভাবে দাঁড়িয়ে থাকবে? উত্তর জানা থাকলে বলো। রাফি মাথাটা নিচু করে বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ। তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে, যার কারণে শরীর থেকে তাপ শক্তি পরিবেশে সঞ্চারিত হয় এবং আবার নিজের ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরের তাপ প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এতটুকু বলে রাফি থামে, মাথাটা উঁচু করে দেখে অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরো ভালো করে পড়াশোনা করবে। রাফি ছেলেটা অন্যরকম, ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে সে, তাই সবাই তাকে অনেক অপমান করে, কিন্তু সে সব মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আর ক্লাস হবে না আজ, আর কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তাই আজ আকাশটায় মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশে কোনো তারা নেই। মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারিদিকে হাওয়া বইছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে বসে মোবাইল চালাচ্ছে। বলে রাখা ভালো, নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে বড় ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে। প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে, আর রাফি সেগুলো মাথা পেতে নেয়, কেননা রাফি নুসরাতদের বাসায় থাকে। তাই কিছু বলার সাহস পায় না রাফি, সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকে। বাতাসে নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুবই খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এইগুলো দেখছিল আর ভাবছিল, কিন্তু সে এই মায়ায় পড়তে চায় না। সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম, কারণ সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সবসময় একা থাকতে পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সব সময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে ভার্সিটির সকলে কত মজা করে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেয়। গত 3 দিন আগে একটা ঘটনা ঘটে নুসরাত সেটা মনে করে আর ভাবতে থাকে। 3 দিন আগের ঘটনা। নুসরাত, স্নেহা, রিয়া, সামিয়া, সজীব, হৃদয়, সোহাগ, আয়ান, রিয়াজ বসে আছে গাছতলায়। আয়ান খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার দিয়ে সুর তুলতে ছিল। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীবের হাতের ইশারায় আয়ান গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি না সাফি কি যেন নাম তোর, যাই হোক এইদিকে আয়। রাফি যাচ্ছিল না আজ ওদের হাতে র্যাগ হতে, তাই সে পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছিল। তখনই সজীব তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে। কিরে, তোকে না একদিন বলেছিলাম বড় ভাইদের সালাম দিতে? আসসালামু আলাইকুম ভাইয়েরা আর আপুরা, সবাই জবাব দিই। এবার রিয়া বলে, সজীব, চলে আয়, ক্ষেত্রার সাথে একটা গেম খেলি। খেলবো পরে। এখন তুই এটা বল যে নুসরাতদের বাড়িতে থাকিস কেন? রাফি সোজা উত্তর দেয়, আঙ্কেলই আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেই দিন যখন বলবে আমি সেই দিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বাঙ্গালে একটা চর পড়তে দেরি হলো না। রাফির কথাটা শুনে সজীব দাঁড়িয়ে চর মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফির চোখের ইশারার কারণে কিছু বলতে পারে না। সবাই এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করে উঠে দাঁড়িয়েছিল। এখন আমাদের সামনে দিয়ে প্রথম যে মেয়ে যাবে তাকে এই খ্যাতটা প্রপোজ করবে। রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ বলে, হেই, এগুলো বাদ দাও, ও পারবে না। এছাড়া আমরা তো এখন আয়ানের গান শুনবো। বাদ দাও তোমরা। এই, তুমি যাও। তুমি সবাই দেখতে পাচ্ছে রিয়াজের কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে।
মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে ভয় বিরাজ করছে, যা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। খ্যাত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে। সবাই ভাবতে থাকে। রাফি মাথাটা নিচু করেই মুচকে একটা হাসি দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না। নুসরাত ভাবতে থাকে ছেলেটা তো খুবই রহস্যময়ী। এর মধ্যে সজীব বলে, রিয়াজ পরে গান শুনতে পারবো, এখন খ্যাতটা প্রপোজ করবে। এইদিকে জান্নাত আসছে, যা তুই যে প্রপোজ করবি। জান্নাত নুসরাতদের সাথে একই ক্লাসে পড়ে, তবে বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাতও ৩য় বর্ষের ক্লাস টপার এবং খুবই ভদ্র আর রাগী মেয়ে, তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয়ে। রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, ভাইয়া আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ওই দিন তো ভার্সিটির সবাই তোকে খালি গায়ে দেখেছে, আজ কিন্তু রাস্তার সবাইকে দেখাবো। তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবাই তাদের পিছু পিছু যায় দেখতে সজীব রাফির সাথে আজ কি করে, কিন্তু কেউ সজীবকে থামাতে পারবে না। রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ যদি বাঁচাতো তাহলে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব। খ্যাত রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমেশন খুঁজতেছে, আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটা উপরের দিকে করে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই তুমি এই ছেলেকে এভাবে রাস্তায় শার্টের কলার ধরে টানছো কেন? রাফিকে যখন সজীব এভাবে ধরে রাস্তায় নিয়ে আসতেছিল, তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেরে সেখান থেকে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে, আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিন, এগুলো না দেখলেও হবে। পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখতেছিল সজীব কি করে রাফির সাথে। কিন্তু সজীব যখন রাফির শার্টের 2টা বোতাম খুলে 3 নম্বরটায় হাত দিবে, তখনই কেউ সজীবের হাতটা ধরে টান দেয়। সবাই সেদিকে তাকিয়ে দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিয়েছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলার টান দিয়ে ধরে সবাই অবাক হয়ে চেয়ে আছে সজীবের দিকে। কি করে সে পুলিশ অফিসারের কলারে হাত দেয়? সজীব কিছু বলার আগে অফিসারটা সজীবকে সজোরে একটা চড় মারে। চড় খেয়ে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই বেয়াদব ছেলেটাকে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকাবে ঢুকাবে? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। অফিসার আবারও সজীবকে টেনে তুলে চড় মারে। অনেকে এমন দৃশ্য দেখে অবাক হয়ে রয়েছে, কেন একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো। রাফি তার শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নুসরাত ভাবতেও পারছে না রাফির সাথে এমন হওয়াতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে, আর এটাও দেখছে যে রাফি অফিসারটার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছে। নুসরাত ভাবছে কে এই রাফি, আর আবার সময়তে মুচকি হাসে। পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর, রাফির সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতে পারছে না। রাফির সাথে কি করে পুলিশ অফিসারটার কোনো সম্পর্ক আছে? নুসরাত আর কিছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকের ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত সে। যদি ঠিক সময় পুলিশ অফিসারটা না আসতো তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি। রাফি বৃষ্টির দিনই এই শহরে আসে, আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে, আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই, যে যার মতো কাজ করে যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, কে কার আগে যেতে পারে এটাই প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমানে পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর তৃতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলার ন্যায়। মানুষ ছুটছে টাকার পিছনে, আর টাকা ছুটছে তার পিছনে। কথাটা গোলমেলে হলেও এটাই বাস্তব। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনোদিনও থানায় আশেপাশেও যায়নি, কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় আসছে। নুসরাত ভেবে পায় না হঠাৎ অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন
আগ্রহ। সে আর কিছু না ভেবে থানাতে প্রবেশ করে। অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে, তারা সবাই আগ্রহ দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়ে থানায় এসেছে। নুসরাত যে একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করে, স্যার, কালকেই থানাতে একজন অফিসার মেয়ের ও ছেলেকে ধরে নিয়ে এসেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে। কেন, ওনাকে কি প্রয়োজন? কোনো কেস লিখতে এসেছেন? তাহলে আমাকে বলেন। প্লিজ বলেন ওনার কেবিনটা কোনটা, ওনাকে আমার খুবই প্রয়োজন। কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে, ওই যে বাম পাশে কেবিনটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে। স্যার, ভেতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। প্লিজ আসেন। নুসরাত ভিতরে যে অনুমতি নিয়ে বসে। রাজ আবার বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার কাছে আসছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কার সম্পর্কে জানতে থানায় এসেছেন? স্যার, গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সজীব। রাজের একটু রাগান্বিত হয়ে বলে, ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন? রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, আসলে স্যার, ওর সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব তো একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল, তার সম্পর্কে জানতে চাই। রাফিকে আপনি চিনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? ওই ছেলের নাম রাফি। আমি তো ওকে এই প্রথম দেখলাম। আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? আসলে স্যার, রাফি গরিব আর অনিস্মাত, তো তাই রাফিকে সবে অপমান করে। ওই দিন সজীব রাফিকে তো একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করবে না বলেছে, তাই এমন করেছে। ও আচ্ছা, তা আপনার আরও কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে এসে মন খুলে শ্বাস নিতে থাকে। এখন তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবার ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ আর কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফি মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণা থেকে এই সত্যির উৎপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকেই রাফি খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সব সময় একা একা বইসা কি করেন? আপনার কি কোনো বন্ধু নেই? হঠাৎ রাব্বির কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে, বন্ধু দিয়ে কি করব যদি সেই বন্ধু বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আমার যেই পোশাক, কে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে? তাও ঠিক কথা, আমরা তো গরিব, পৃথিবীতে তো গরিবদের কোনো দাম নেই। তা আপনি কি কোনো কাজ করেন না? না, কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে না থেকে চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে দুইটা বাইক নিয়ে যায় মাস্ক পরা তিনটা ছেলে। রাফির সামনে এসে বাইকগুলো থামে। দুইটা ছেলে রাফির দিকে আসছে আর একটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুইটা ছেলে এসে রাফিকে বলে, তোর নাম কি রাফি? জি, আমি রাফি। এটা বলতে দেরি, কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না। রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেহারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। শার্টওয়াটের একটা হলদেটে বাল্বে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনের সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট এখনো ঘেমে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বিশ্রী মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিককে বাঁধা হয়েছে, মুখে টেপ। সে এখন চাইলেও চিৎকার দিয়ে পারবে না। সামনে আসফি একটা চেয়ারের উপর পা তুলে বসে সিগারেট টানছে, আর দুইটা ছেলে রাফির পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভিতরে প্রবেশ করে। আসফি পিছনে তাকিয়ে দেখে সজীব আসছে। তা দেখে বলে, দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুইও তো পারতি একে শেষ করতে, আমি সামলে নিতাম। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আসফিকে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়র নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে, তাই তোমাকে বললাম। তা ওকে এনে কি কোনো খাতির যত্ন করছো সেটা বল। পিছন থেকে মাহবুব নামে একটা ছেলে বলে, শালার জ্ঞান ফিরিতে মাত্র, তাই কিছু করিনি।
এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে সেই দিন আমাকে থানায় যেতে হয়েছে। আজ তুই আবার বাসায় ফিরে যেতে পারবি না। এটা আমি ওই দিন থানায় বসে বসেই সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখের সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করছে। এটা দেখে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানেই ফিরে আসছে। সজীব হাসি দিয়ে বলে, চিৎকার করে লাভ নেই, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরের কেউ শুনতেও পাবে না। সজীব চেয়ারে যেয়ে বসে শফিক নামের ছেলেটাকে বলে, শফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফির মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফি চোখ দুটো কেন যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফি ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতের স্টিকটা দিয়ে রাফির বাঁ পায়ের হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা বলে চিৎকার দিয়ে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝেও শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না। তাই সে রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে মুখ এনে বলতে থাকে, কিরে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু ভিতরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করে। মিস্টার সজীব। হঠাৎ রাফি তাকে এমন কিছু বলবে সে তা ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফির এমন কথা সহ্য হয় না যেন সজীবের, তাই সে গালি দিয়ে বলে, মা, কে তুই বল। তোর গলার স্বর তো আগে এমন ছিল না, বল কে তুই। কথাটা বলে রাফি দুগালে কষে চল মারে। রাফি আর কিছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে, তখনই রুমের শাটারে কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আশফির হাতের ইশারায় মাহবুব ছেলেটা যে শাটার ওঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথে শক করে একটা শব্দ হয়। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে। মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সে রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে যাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপিন নীরবতায়, হলদে আলোয় আর লাল রঙের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না? সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনা মতো করে আচরণ করছে? কেউ তা বুঝতে পারছে না। আশফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের কাছে যেয়ে বলতে থাকে, কে বাইরে আসিস? দেখ, ভালোই ভালোই বলছি চলে যা এখান থেকে, নয়তো কেউ জান নিয়ে বাড়িতে যেতে পারবি না। রাফি তাদের অবস্থা দেখে জোরে হেসে দেয়। সজীব যে রাফিকে মারতে যাবে তখনই আরেকটা শব্দ হয়। রাফি মুচকি হেসে সামনের দিকে তাকাতে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিক পায়ে হাত দিয়ে বসে আছে। তার হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আশফিকে ভয় পেয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়, কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আশফি বলে, সজীব রাফির জন্য এইসব হচ্ছে। সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল, একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। কথাটা বলে আশফি তার পিছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে যেন ট্রিগারে চাপ দিলে রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসছে। কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি তার পিস্তলের ট্রিগারে চাপ দিবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির পিস্তল থেকে বের হয়নি, গুলিটা পাশে থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে। আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনের কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচ থেকে সিগারেটটা উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ
করে হাসছে। রাফি কেবল সেদিকে চেয়ে আছে। তার কাছে সবকিছু অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের উপরে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সে নিজের মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব একবার রাফির দিকে যায় আর একবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে, এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু সে তো কিছুই খায়নি। বলেছে সে কোনোদিনও কোনো সময় এগুলো খায়নি। কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি? কেই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা আসছে। সজীব বোকার মতো চেয়ে আছে। পাশে তার এক হাত আরেক হাতের উপর চেপে ধরে দাঁড়িয়ে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছেও আগন্তুকটা কেমন যেন চেনা চেনা লাগছে। তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাফি বুঝে উঠতে পারছে না। আজ মনে হচ্ছে এই রুমে বুলেটের বর্ষণ হবে আর কিছু লোকের চিৎকার আসবে, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধে হিংস্র জীবজন্তু এসে খুবড়ে খুবড়ে খাবে তাদের নিথর দেহ। ভাবতে রাফি সামনে যায়। রুমের ভিতরে আরেকটা গুলির শব্দ হয়, কিন্তু এভাবে আগন্তুকের পিস্তল থেকে গুলি বের হয়নি। সবার পিছন থেকে শফিক গুলিটা চালায়। কেমন যেন করে সে বসে আছে আশ্রয় অবস্থায়। ডান হাত দিয়ে গুলিটা চালায়। সোজা গুলিটা যে লাগে আগন্তুকের হাতে, তার হাত থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটায় এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কারো জানা নেই এখানে কে মরবে আর কে বাঁচবে। আশফি এবার একটু শব্দ করে হাসে। শফিককে বলে, সাব্বাস বেটা, ভালো একটা কাজ করছিস। শালা কোথা থেকে এসে আমার লোককে মেরে দিয়ে চলে যাবি? কি ভেবেছিস তুই তোকে ছেড়ে দিব শালা? বা আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই ছিল। আশফি বলে, কিরে পাগল হয়ে গেছিস নাকি? এমন ভাবে হাসতেছিস কেন? তবু আগন্তুকটা কিছু বলে না। সজীব বসা থেকে উঠে কোনো রকমে এসে রাফির শার্টের কলা ধরে টানতে টানতে শার্টটা ছিঁড়ে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। মা, তোর জন্য এইসব হচ্ছে, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা ঘুষি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি হেসে সজীবকে বলে, সজীব, বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করব যে কুকুর পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথা না শুনে নিচ থেকে স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে, তখনই রাফি টেবিলের উপর থেকে আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যে লাগে শফিকের কপালের সাথে সাথে কপাল থেকে রক্ত বের হতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, যেটা যে লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুকটা আবারও হাসে। আশফি শার্টটা তুলে বের হতে যাবে, তখনই আশফির পিঠে যেয়ে একটা গুলি লাগে। আশফি নিচে পড়ে যায়। আশফির দেহটা ছটফট করছে। সে মনে হয় তার যমদূতকে দেখে ফেলেছে। আশফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যে সামনের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। ডান হাতে পিস্তল, বাম হাতে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সাদা শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। রাফিকে দেখে যে কেউ বলে দিবে সে কোনো মাফিয়া, কিন্তু সে কি আসলেই মাফিয়া জানা নেই। শব্দ আসা। সজীব কান্না করতে করতে বলে, ভাই, কে আপনারা? আমাদের সাথে এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে আর সিগারেট টানতে থাকে। সে যে চেয়ারে চুপ করে বসে থাকে। রাফি হাত দিয়ে গানটা নাড়াচ্ছে আর হাসতেছে। সজীব, তুই এখন বল, আমাকে এখানে ধরে আনার মানে কি? সজীব একটা ঢোক গিলে বলে ফেলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমার ওপর প্রতিশোধ নিতে এখানে আসছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। রাফি মুচকি হেসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরো আগে মেরে ফেলার, কিন্তু সবাই যেই ভুলটা করে তোরাও সে একই ভুল করেছিস। তুই ইউনিভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ করে থাকবো তা আর হবে না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে ধরে এনেছিস, এখন আমি আমাকে অপমান করার প্রতিশোধ নিব। তাহলে কেমন হবে গেমটা? সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করেছে, কিন্তু রাফির কানে যেন এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তা আর পারে না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তব্ধ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিন পিন নীরবতা বিরাজ করছে। হলদে আলোর নিচে দুজন বসে আছে। পুরো ঘর রক্তের গন্ধে মামা করছে। ফ্লোরে পড়ে আছে চারজনের লাশ। রাফির মাথার টুপিটা খুলে টেবিলে রাখে। হাতের গানটাও টেবিলে রেখে আগন্তুকটাকে প্রশ্ন করে, কে আমি?
আর আমাকে এভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি আর এভাবে হাসতেছেন কেন? এবার আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, আমি কি সেটা না জানাই? ভালো, শুনছি তুমি নাকি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখো আমি কে। আসি, আবার দেখা হবে কোনো এক বিশেষ সময়ে। বলেই উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। এক সময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকে চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়র শহীদ হোসেনের ছেলে ও সজীব ও ছাত্রলীগের নেতা আসফি আর তার দুজন লোককে মারাত্মকভাবে খুন করে পুলিশ এখনো বলতে পারছে না যে কে বা কারা খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল 8টার খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার যেন বিশ্বাস হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে এসে হৃদয়কে ফোন করে। তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবার রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোন বাজার পর সে ফোন ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, নুসরাত, সজীবকে কারা যেন খুন করে ফেলেছে। আমি তাদের বাসায় আছি, তুমি চলে এসো। সবাই এখানে চলে এসেছে। রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে, ঠিক আছে, কিন্তু তবুও নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে যায় সজীবদের বাড়ি। স্যার কোনো ক্লু পাইনি। যেখানে খুনটা হয়েছে সেই এরিয়াটা মেহরাব সাহেবের এরিয়া, তাই ওনার উপর কেসের দায়িত্বটা পড়েছে। মেহরাব পুরো জায়গাটা পরিদর্শন করছিল। রক্তে পুরো ঘর ছেয়ে আছে। একজন আরেকজনের উপর পড়া। একজন শাটারের সাথে লেগে আছে। শার্ট ওয়াটের বাল্বটা এখনো চলছে। টেবিলের উপর 2টা সিগারেটের প্যাকেট। ফ্লোরে জুতার ছাপ স্পষ্ট। এগুলো দেখছিল মেহরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহরাব রেগে বলে, কোনো ক্লু পাওয়া যায়নি মানে কি? খুনি কি কোনো ক্লু রেখে যায়নি? সাইফুল কথাটা শুনে মাথাটা নিচু করে জবাব দেয়, স্যার এমন কোনো ক্লু পাওয়া যায়নি যেগুলো দিয়ে আমরা খুনিদের কাছে পৌঁছাতে পারবো। স্যার 6টা বোতাম পাওয়া গেছে, কিন্তু সবগুলো রক্ত লেগে আছে। মেহরাব আর কিছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তাহলে এই খুনের পিছনে কার হাত থাকতে পারে? সজীব আর আশফি কি খুনির প্রধান টার্গেট ছিল? যদি সজীবের শত্রু থাকে তাহলে সে আবার আশফিকে মারলো কেন? সজীব আর আশফি এরা দুজন একসাথে হলো কিভাবে? একজন ভার্সিটি স্টুডেন্ট আর একজন রাজনৈতিক নেতা। তাহলে কিনা মেহরাব আর ভাবতে পারছে না। সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন কথা শুনে সে চমকে ওঠে। মেহরাবের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। কমিশনার, যেভাবে আমার ছেলের খুনিকে খুঁজে বের করুন। পৃথিবীর বুকে যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওদের বের করুন। আর যদি না পারেন তাহলে আমি আমার লোক দিয়ে শহরটা ধ্বংস করে দিব। এখন বলেন, আপনি কিছু করবেন নাকি আমি? একথা বলে মেহরাবের কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। মেহরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। উপর থেকে চাপ দিচ্ছে, আবার মেয়রও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফির আজ একটু দেরি করে ঘুমটা ভেঙেছে। আজ তার ভার্সিটি আর যাওয়া হবে না, তাই সে চলে যায় করিম কাকার চায়ের দোকানে। প্রতিটা খবর চ্যানেলের হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলে খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকি হেসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কালকে রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছে আগন্তুকটা কোনো রিয়েল মাফিয়া। রাফি সারাদিন এসব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসেই সব মাফিয়াদের স্টাইলের সাথে মিলে যায় আগন্তুকটার। কিন্তু রাফি আগন্তুকের মুখটা দেখতে পারেনি মাস্কের জন্য। কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপর আরাম করে বসে বসে এগুলো চিন্তা করছিল। তখনই ভাবনার মাঝ থেকে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছে কেউ তাকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাতের উপর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে শ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফট কাগজে মোড়ানো বক্স দিয়ে দৌড়ে আবারও চলে যায়। রাফি কেবল সেদিকে চেয়ে আছে, কোনো কিছু বলছে না। সে কিছু বুঝতে পারছে না যে এটা কার দেওয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে চলে গেছে। কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে যে বক্সের উপর ছোট করে লেখা রাফিদা লেখা। সে বুঝে গেছে হয়তো এই শহরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসায় যেয়ে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যুর 4 দিন। পুলিশ এখনো খুনিদের ধরতে পারেনি। মেহরাব কি করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত খুন হচ্ছে?
কে করছে এগুলো? যদি এইগুলো রাফিনদের গ্যাংরা মিলে করে তাহলে সজীব আর আশফির সাথে ওদের কি শত্রুতা ছিল? মেহরাব যতদূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে, তাহলে রাফিনদের দ্বারা এই খুন সম্ভব না, কারণ সজীবদের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আশফিকে তাদের কোনো কাছের শত্রু মারছে, কিন্তু সজীব আর আশফির শত্রু এক হতে যাবে কেন? খুনটা তাহলে কে করতে পারে ভাবতে থাকে মেহরাব। সব যেন ধোয়ানো ধোঁয়াশা। স্যার, ভিতরে আসতে পারি? হঠাৎ কারোর কথার আওয়াজে মেহরাব সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভিতরে আসার জন্য অনুমতি যাচ্ছে। বলে রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ে একজন হ্যাকার যে মেহরাব সাহেবের জন্য কাজ করে। মেহরাব হাতের ইশারায় তাকে ভিতরে আসতে বলে। আজ ইকবাল অন্য দিনের চেয়ে আলাদা ড্রেস আপ করেছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে, তা ইকবালকে দেখেই বোঝা যাবে। মেহরাব জানে ইকবাল যখন থানায় আসে তখন সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে, তাই মেহরাবই আগে বলে। এই অসময়ে থানায় কেন? স্যার, আপনি তো জানেন আমি কোনো দরকার বা গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া থানায় আসি না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটা সিগারেট জ্বালাতে পারি? ইকবালের এমন কথা শুনে মেহরাব চমকে ওঠে। কেবল তিনি ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিনের চেয়ে আজকের ব্যবহারটা কেমন যেন লাগছে মেহরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট তো দূরের কথা, চাও পান করতো না, তাহলে আজ তার কি হলো? মেহরাব একটা মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালানোর অনুমতি দেয়। ইকবালও অনুমতি পেয়ে মুচকি হেসে পকেট থেকে দুইটা দামি ব্র্যান্ডেড সিগারেট বের করে একটা তার ঠোঁটে চেপে আরেকটা মেহরাবের দিকে দেয়। এবার মেহরাব অবাকের চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতেও পারেনি ইকবাল এমন একটা দুঃসাহস দেখাবে। মেহরাবও ঠান্ডা মাথার খেলোয়াড়, তাই সে আর কিছু না ভেবে সিগারেটটা তার ঠোঁটে চাপে। বলো, এবার তোমার কি গুরুত্বপূর্ণ কথা? ইকবাল একটা রহস্যময় মুচকি হাসি দেয়। মেহরাবও ভাবতে পারেনি ইকবাল এমন রহস্যময় মুচকি হাসি দিতে পারে। আজ 4 বছর ধরে ইকবাল মেহরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো তো এমন রহস্যময় মুচকি হাসেনি, আর আজকের মতো ব্যবহার তো কখনো করেনি। কি ব্যাপার, তুমি এমন করে হাসতেছো কেন? কিছু বলার থাকলে বলো, না হলে তুমি এখন আসতে পারো। একটা কেসের ঝামেলায় ভালোভাবে ফেসে গেছি। তুমি আবার সময় নষ্ট করছো। কি বলবে তাড়াতাড়ি করেই বলবা। ইকবাল জ্বলন্ত সিগারেটটা জোরে টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছেড়ে বলতে থাকে। আপনার কেসটা যদি আমি সামলে দেই কেমন হবে? মানে বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছ? না, বোঝা লাগবে না। আপনাকে একটা গল্প শোনাই। শহরে নতুন 2টা ছেলে আসে। তাদের উদ্দেশ্য শহরটাতে তাদের রাজ চলবে, কিন্তু দেশের সব শহরের মতো এই শহরটা না। তাই রাজ করতে হলে অনেক টপ মাফিয়া, রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসন হাত করতে হবে। সব কিছু করছে, এখন শুধু মানুষের ভিড়ে ভয় আর আতঙ্ক ঢুকাবে। কিন্তু এক সময় তাদের একটা বন্ধু বা দলের লোক ওদের সাথে বেইমানি করে, তাহলে কেমন হবে বলেন তো? এগুলো বললে ইকবাল আরেকটা সিগারেট জ্বালায়, আরেকটা মেহরাবকে দেয়। ঘরটার ভিতর এখন বিষাক্ত ধোঁয়াগুলো উঠছে। মেহরাব ইকবালের কিছু কথা বুঝতে পারছে, কিন্তু শেষে বেইমানি করে কে সেটাই বুঝতে পারছে না। তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, কে সেই বেঈমান? ইকবাল বিষাক্ত ধোঁয়া উড়াচ্ছে আর দেখছে মেহরাব ও শান্ত দৃষ্টিতে অধীর অপেক্ষায় বসে আছে কখন তার প্রশ্নের উত্তর পাবে। ইকবাল মুচকি হেসে আবারও বলতে শুরু করে, মনে করেন বেইমানিটা আমিই করলাম। মেহরাব মনে হয় এমন উত্তর আশা করেনি, তাই দাঁড়িয়ে যায়। ইকবাল শান্ত হয়েই বলে, স্যার, আপনাকে শুধু ধরতে বলছি, আর কিছু না। শান্ত হয়ে বসুন। মেন পয়েন্টে তো এখনো আসিনি। আপনি যেই কেসগুলো নিয়ে এত দুশ্চিন্তা করছেন, খুনির পিছনে এত সময় নষ্ট করছেন, আমি যদি আপনার কাজটা কি সহজ করে দেই তাহলে কেমন হবে? মেহরাব এবার অশান্ত হয়ে যায়। সে এতদিন ধরে কেসগুলোর কিছু বের করতে পারলো না, কিন্তু আজ হঠাৎ ইকবাল এমন কথা বলছে কিভাবে? সে কিভাবে এই কেসগুলো সহজ করে দিবে? তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি এতদিন যাবৎ কেসের তদন্ত করে কিছুই পেলাম না, কিন্তু তুমি কি করে সহায়তা করবে? মেহরাবের এমন অস্থিরতা দেখে ইকবাল জোরে হেসে দিয়ে বলে, আপনার থানায় এমন কোনো পুলিশ আছে যাকে আপনার সন্দেহ হয়, যেমন সে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেবে, বা সেই অফিসার নিজেই একজন মাফিয়া, এমন কাউকে সন্দেহ হয় কি আপনার? তোমার কি মনে হয় থানায় কোনো মাফিয়া বা ওদের লোক আছে? যদি এমন হতো তাহলে কি আমি বসে আছি?
তাদের সাথে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। না আমার থানায় এমন কোনো অফিসার নেই, আর না কারো প্রতি সন্দেহ করি। ইকবাল হাসতে হাসতে বলে, সন্দেহ করেন না বলে তো আপনি এখন খুনির রহস্যর ভিতরে আছেন। তা আপনার কাছে রাজ ছেলেটা কেমন লাগে? না মানে সন্দেহ করার মতো কিনা? কি বলতে চাচ্ছ সোজাসুজি ভাবে বলো। আর রাজকে কেন অযথা সন্দেহ করব, সেটার তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার একটা কথা বলি, আপনাকে যে গল্পটা এতক্ষণ বললাম ওইটা বেঈমানটা আমি, আর আপনার আশেপাশে সেই ছদ্মবেশে মাফিয়া খনিটা ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি তার উপলক্ষ করতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার যা জানা আছে আমি তা বলে দিয়েছি। আর মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, কে সেই অফিসার, নামটা বলো। কে ওই মা যে আমার থানায় বসে বসে আমার সাথে বেইমানি করছে? ইকবাল দাঁড়িয়ে বলে, অফিসটা আপনার অতি কাছে। ইকবাল আর কথা বলতে পারে না, সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহরাব সাথে সাথে ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়, তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবী থেকে। মেহরাব তাড়াতাড়ি সবাইকে ডাক দেয়, সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে আর তার কপালটা থেকে রক্ত পড়তেছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহরাব, কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করছে অতিমাত্রায়। 2 দিন ধরে সে কোথাও উধাও হয়ে গিয়েছে, কিন্তু সে তার সন্দেহটা নিজের মনের ভিতর পুষে রাখে। নুসরাত খেয়াল করছে যে রাফি অন্য দিনের চেয়ে আজকে কি যেন নিয়ে একটু বেশি চিন্তিত। রাফির আবার কিসের চিন্তা? সে 2 দিন কোথায় ছিল? জানতেই হবে এগুলো ভাবছিল নুসরাত। তখনই রিয়া বলে ওঠে, কিরে এতক্ষণ ধরে দেখছি তুই ওই খ্যাত ছেলেটার দিকে তাকিয়ে আছিস, ভালোবেসে ফেলেছিস নাকি? কি যে বলিস না তুই, আমি আর ওই খ্যাটটা কখনো সম্ভব না। আমি ভাবছি রাফি 2 দিন ধরে আমাদের বাসায় ছিল না, আবার ভার্সিটিতেও আসছে না, এগুলো ভাবছিলাম। তোর এত মাথা ব্যথা কেন? ওই ছেলেটা যা ইচ্ছে তাই করুক, তাতে তোর কি? আমার কি মনে হয় জানিস, সজীবের খুনের পেছনে রাফির কোনো হাত আছে। নুসরাতের কথাটা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে, তোর মনে হয় মাথার তা ছিঁড়ে গেছে, ডাক্তার দেখা তাড়াতাড়ি। রাফি খ্যাত বোকা, ছোট দেখতে বোঝাই যায় না তো সে মানুষ খুন করে। তো সন্দেহ সম্পূর্ণই ভুল। নুসরাত তাদের কথা মানতে রাজি না, সে যে নিজের রাফিকে জিজ্ঞেস করবে 2 দিন কোথায় ছিল। স্যার, ইকবালের ময়না তদন্তের রিপোর্ট চলে এসেছে। মেহরাব ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতক অফিসার আছে, তাও আবার আমার চোখের সামনে, কিন্তু আড়ালে কি নামটা বলতে যাচ্ছিল। মেহরাব অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ইকবালের ময়না তদন্তের রিপোর্ট আসবে। এগুলো ভাবছিল মেহরাব। তখনই সাইফুল ময়না তদন্তের রিপোর্টটা নিয়ে মেহরাবের কেবিনে প্রবেশ করে। মেহরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে দেখতে পান ইকবালের খুন কোনো স্নাইপার দিয়ে করা হয়েছে। বন্দুকের বুলেট ইকবালের ভিতর থেকে পাওয়া গেছে। মেহরাব যে কাচের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পায় কাঁচটা ছিদ্র হয়ে আছে, তার মানে পাশের বিল্ডিং এর ছাদ থেকে স্নাইপিং করা হয়েছে। মেহরাব সাইফুলকে বলে, ওই বাসার ছাদে যে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। মেহরাব টেবিলের ভেতর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যাস শটটা দেখছে আর ভাবছে কে ইকবালকে মারতে পারে। মেহরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রুতা ছিল না যে তাকে এইভাবে জানে মেরে দিতে হবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল, তখনই মেহরাব রাজকে কথাটা বলে। হঠাৎ কারোর কথায় রাজ চমকে ওঠে, পিছন ফিরে তাকায়, দেখে মেহরাব চেয়ারের উপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনছি ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, কিন্তু এভাবে খুনটা আমি ভাবতে পারছি না। রাজ ভ্রুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা? সেটা তো আমার থেকে তুমি ভালো জানো। মানে স্যার, আমি তো এখনো রিপোর্ট দেখিনি, তাহলে জানবো কি করে? আরে এত অস্থির হচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে পারো। ভালোবাসা, তাহলে আমার সাথে খেলবে মাইন্ড গেম?
রাজের কাছে কেমন যেন লাগছে মেহরাবকে। এত রহস্যময়ী হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগবে। স্যার, আমার সাথে আবার আপনি কি মাইন্ড গেম খেলবেন? মেহরাব তাড়াতাড়ি উত্তর দেয়। তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুই বললে শুরু করব। আর গেমটা ধর চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতে আমার ভালো লাগছে। আপনি যেহেতু প্রস্তুত, তাহলে আমি আর না করব না। তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। মেহরাব আর কথা বাড়ায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, গেমটা ইন্টারেস্টিং হতে হবে, না হলে দুই মাইন্ড গেম আর মজা পাবে না। আসি। কথাটা বলে মেহরাব রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহরাবের বের হওয়ার দিকে চেয়ে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। কিরে, তোকে যে 2 দিন বাসায় দেখিনি, আবার ভার্সিটিতেও যাসনি, কারণ কি? হ্যাঁ, তাড়াভরা আকাশ দেখতে দেখতে আসছে রাফি। চারপাশে হিমেল হাওয়ার স্পর্শ মনটা শীতল হয়ে যায়। রাফি যদি কবি থাকতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখতো এই ফর্সা আকাশ নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, রাফি কোনো কবি না। এটা ভেবেই রাফির মন খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিতে পারবে। কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একাকিত্ব থাকলেও সে সব সময় উৎফুল্ল থাকে। রাফি যখন ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিল তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পিছন ফিরে দেখে নুসরাত দোলনায় বসতে বসতে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট জ্বালায় আর সে টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়। কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি। তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণা সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়, জি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নুসরাত প্যাকেট থেকে একটা সিগারেট বের করে রাফির দিকে দেয়, কিন্তু রাফি তা নেয় না। সিগারেটের প্রতি রাফির অনীহা দেখে সে একটা মুচকি হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি যেন কই? জি, চট্টগ্রামে। সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে বলে, চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলি কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে আসছি, তাই সময় কম লাগছে। রাফি, তুই জানি কেমন ছিলি বুঝছিস? আমার কাছে তোকে শুধু রহস্যময়ই লাগে। তুই কি আদৌ বোকা না রহস্যময়ী বুঝতে পারছি না। রাফি কেমন যেন থমথমে অবস্থা হয়ে গেছে, তাই সে আমতা আমতা করে জবাব দেয়, আমি আবার কেমন ছেলে? আমি কোনো রহস্যময় ছেলে না। আর আমি বোকা হলে আপনাদের অপমান সব সহ্য করি না। আমার কেমন যেন লাগছে তোকে, যেন সন্দেহ সন্দেহ। যেই দিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকেই তোকে আর পাওয়াই যাচ্ছে না। আর ওই একই দিন তোর চট্টগ্রাম যেতে হয়েছে। তাহলে কি আমি কিছু একটা ভেবে নিব? রাফি নিজেকে ঠান্ডা করে, এখন যদি সে কোনো ভুল করে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথাটা ঠান্ডা করে উত্তর দেয়, আপনার কোনো ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইদের খুন করতে যাব? আমার তো সামান্য রক্ত দেখলেই মাথা ঘোরাই, আর আপনি বলতেছেন আমি খুন করছি? নুসরাত দেখতে পাচ্ছে রাফির চোখে ভয় নয়, আতঙ্ক ঝলঝল করছে। নুসরাত মুচকি হেসে রাফিকে বলে, আমি তো বলিনি তুই সজীবের খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে। রাফি কোনো রকমে নিজেকে শান্ত করে উত্তর দেয়, আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলছি। তবে তুই আমার সন্দেহ তালিকায় প্রথম আছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাত ছেড়ে বাঁচলো, মুচকি হেসে জবাব দেয়, এমন কিছু করব না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে রাফিকে বলে, তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে কি ছিল রাফির চোখের কোনো ভয় নেই কেন, কিন্তু আতঙ্কের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর আসলেই তো রাফির মতো একটা খ্যাত ছেলে কিভাবে সজীবদের খুন করবে, যার কিনা প্রতিবাদ করার সাহস নেই, সে কিভাবে মানুষ খুন করবে? এগুলো ভাবছিল তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে। সজীব মারা যাওয়ার পর থেকে ভার্সিটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কোথাও কোনো র্যাগ হচ্ছে না। এভাবে আর কতদিন? চল আজকে নতুন কাউকে মুরগি বানাই। রিয়ার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। রিয়া সবার তাকানো দেখে বলে, কিরে, সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়েছিস কেন? আমাকে কি জোকারের মতো দেখতে লাগছে? রিয়া মুখটা ইনোসেন্ট চেহারা করে বলে। সবাই তার কথায় হেসে দেয়। এবার আয়ান বলে, রিয়া কথাটা খারাপ বলেনি, আসলেই অনেক দিন ধরে মজা করা হয় না, আজ জমিয়ে রেক দিব। কি বলিস সবাই? সবাই আয়ানের সাথে সহমত দেয়। রিয়া বলে, তা আজকে প্রথম কাকে দিয়ে শুরু করব? মামা দেখ, একটা মেয়ে বোরকা পরে আসতেছে,
চল আজকে ওই মেয়েটাকে দিয়ে শুরু করি। রিয়াজের কথায় সবাই গেটের দিকে তাকায়, দেখে একটা কালো বোরকা পরা মেয়ে আসতেছে। সবাই ভাবছে এই আধুনিক যুগে কেউ এরকম কালো বোরকা পরে আসে। জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই সে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুবই বড় আর সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখন মেয়েটা কালো বোরকাওয়ালি বলে ডাক দিল, তখন জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরকা পরা মেয়ে নেই। তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্যই জান্নাতকে ডাকছে। জান্নাত জানে না ওর সাথে আজ কি হতে যাচ্ছে। জান্নাত গুটি গুটি পায়ে ওদের সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে, আপু আমাকে কেন ডেকেছেন? এত জলদি কিসের তোমার? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো, তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়, উত্তর দেবার মতো প্রশ্ন হলে আমি রাজি। এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাত সম্পর্কে জানতে চায়। জান্নাতও সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, কিন্তু এখন এই সিনিয়ররা কি কাজ দিবে তা ভাবতেই কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে, মামনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে কিন্তু। জি ভাইয়া বলেন, আমাকে কি করতে হবে? আমার দ্বারা কাজটা করা সম্ভব হলে করব। আয়ান শয়তান মার্কা হাসি দিয়ে বলে, ওই যে দেখতেছো গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছের দিকে তাকায়, দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা ময়লা হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কুকড়া, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে দেখে জান্নাত, দেখে উত্তর দেয়, জি ভাইয়া দেখছি। এখন কি কি করতে হবে আমাকে? যে ছেলেটাকে দেখতেছো তার নাম রাফি, তোমার ক্লাসেই পড়ে। তুমি এখন যে রাফিকে প্রপোজ করবে। সবাই হেসে ওঠে। আয়ানের কথায় কেউ ভাবছিল না আয়ান এমন কিছু দিবে। জান্নাতের চোখ জোড়া যেন বেরিয়ে আসে উপক্রম। সে ভাবতেও পারেনি আয়ান তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়ানের মুখের উপর বলে দেয়, ভাইয়া আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে যেয়ে বলে, তুমি তো বলেছিলে আমরা যেটা বলবো তুমি সেটা করবে, কিন্তু এখন আবার না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। অ্যান্ড যা বলছি তাই করে যাও তাড়াতাড়ি। জান্নাত কাঁদো কাঁদো ফ্রেশ করে বলে, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দেন প্লিজ। যা বলছি তা করো তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে, কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়বে বুঝতে পারেনি জান্নাত। আমি আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘের কালো আভাস, আবার কোথাও দিয়ে সূর্যি মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টি মনেই হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানেই ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটা ভালো করে অনুভব করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটা নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশে কালো মেঘ দেখা দিলেই ফুটবল নিয়ে মাঠে দৌড়। বৃষ্টি শুরু হলেই খেলা শুরু। ছোট বড় সবাই বৃষ্টিটা উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানেই কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ার জন্য শরতের খাল বিল ভরা পানি যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়েছে, এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে কেউ ভালোবাসি কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরকা পরা একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হয়েছে। কোনো এক অজানা মেয়ে এসে ভালোবাসি বলবে ভাবতেই পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খ্যাত ছেলেটাকে কেউ ভালোবাসবে ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মুখে লেগে আছে মায়া। চোখের কোণে সামান্য পানি, তার চোখে ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে রাফি, কিন্তু কি জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই মেয়েটা বলে, দেখেন আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎ ভালোবাসি বলে এখন আবারও বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞাসা করলো, কি কারণে আপনি লজ্জিত জানতে পারি? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই ওই যে মেয়ে আর ছেলেগুলো আছে ওরা আমাকে রেক দিচ্ছে। রেক শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিনিয়ত ভার্সিটির বড় ভাইদের হাতে রেক খায়। রাফির মনে হয়ে যায় তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতেই কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে?
আপনাকে আর কিছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু না বলে চলে আসে আয়ানদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে, জান্নাত নীরবে সহ্য করছে। জান্নাত ওদের অপমান আর সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে সবাই জান্নাতের কাণ্ড দেখে অট্ট হাসিতে মেতে উঠেছে। রাফি ওদের হাসির দিকে চেয়ে আছে। সবার প্রতি রাফির একটা রাগ হয়। সময়টা রাত 2টা। ফাহাদ, তাহের, শিয়াম, আকিব মদ খেয়ে মাতলামো করতে করতে রাস্তা দিয়ে আসছিল। তখনই তাদের সামনে একটা কালো কালারের বাইক থামে। হঠাৎ তাদের সামনে বাইক থামার কারণে তারা দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে অজানা একটা আগন্তুক। তার স্টাইলটাও কেমন যেন অন্যরকম। পরনে কালো কুট, যা পায়ের হাঁটু সমান লম্বা, মাথায় লম্বা টুপি, পায়ে কালো জুতা, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ফাহাদরা বুঝতে পারছে না কে এই আগন্তুক যে এত রাতে ওদের সামনে এসে বাইক থামায়। আগন্তুকটা ছেলে নাকি মেয়ে তাও বোঝা যাচ্ছে না। ফাহাদ রেগে বলে, কে তুই ভাই, এত রাতে আমাদের সামনে বাইক থামিয়েছিস? ফাহাদের কথা শুনে আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে। পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সবাই আগন্তুকের আচরণে বেশ অবাক, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় তখনই যখন আগন্তুকটা হাসে। কারণ আগন্তুকটা আসলেই একজন মেয়ে, আর মেয়ে হয়ে সিগারেট টানছে। খুবই অবাক হয়ে যায় সবাই। তাহির এবার বলে, এই খানকির বাচ্চা, এমন ভাবে হাসতেছিস কেন? তবুও আগন্তুকটা কিছু না বলে সিগারেট জোরে টান দিয়ে বলতে থাকে,